গবেষণা ওষুধ অর্থনীতির খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এটাই সবাই জানি আমরা। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপটটা আমরা অলরেডি শুনেছি অনেক কিছু, আবারও স্যারের কাছ থেকে একটু শুনবো। উনি যেগুলো বলছেন সবগুলো ঠিক কথা, এগুলো সত্য, এগুলো হলো বাস্তবতা যে আসলে গবেষণাটা আসলে পৃথিবীর যদি আমরা ভাবি যদি প্যাটেন্টের টোটাল প্রোডাক্ট পৃথিবীর যা আছে 98% প্যাটেন্ট আসলে পশ্চিমারা হোল্ড করে। কিন্তু এই রিয়ালিটিটা তো চেঞ্জ হওয়া দরকার। আমরা এইটা যেটা বলছিলাম যে আপনি যখন একটা অপরচুনিটি ক্রিয়েট করলেন, আপনি এটা তো রেসিপ্রোকেট করতে হবে। সো আমাদের রাষ্ট্রে, বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে 35,000 কোটি টাকার ওষুধ বাজার যখন গড়ে উঠলো, আমি বলছি না যে একেবারেই খুবই বায়োসিমিলার বানানো, এটা কিন্তু খুব কঠিন নয়। এই কাজগুলো আসলে আমাদের দেশে এক্সপেক্টেড ছিল, আমরা মনে করতেছি সেটা পারা যেত। প্লাস উনি যে কথাগুলো বলছিলেন যে গবেষণা ব্যয়টা তো হচ্ছে প্রধান ওষুধ অর্থনীতিতে। এটা হচ্ছে এমন একটা ধরনের ইন্ডাস্ট্রি, বলা হচ্ছে এটা হাই কস্ট লো কস্ট মার্জিনাল কস্ট, মানে ভীষণ টাকা ইনভেস্টমেন্ট হবে, অল্প টাকা দিয়ে তৈরি হবে, একদম মার্জিনালি। এটা যখন ওষুধ তৈরি হয় তখন পয়সার অঙ্কে খরচ হয়। আপনাকে আমি একেবারে বলতে পারি বাংলাদেশে যে ওষুধগুলোর দাম মনে করেন এই মুহূর্তে 40 টাকা, আপনারা ইন্টারনেটে এখন খোঁজ করবেন, এটা ইউনিসেফের মতন বড় অর্গানাইজেশন সেগুলো কিনবে 10 টাকায় গ্লোবাল মার্কেট থেকে। সো এটা তখন যখন লার্জ স্কেলে গ্লোবাল মার্কেটে যখন তৈরি হয় তখন কিন্তু আসলে এটা একেবারে প্রোডাকশন কস্ট। মানে অনেকটা ভাবেন আপনি একটা বই নিউ মার্কেটে একটা বই যেটার দাম 600 টাকা, সেটা এই পাশে পাবেন আপনি 150 টাকা, তখন এটা শুধু পৃষ্ঠার খরচ, ইটস এ প্রোডাকশন কস্ট। সো ইন্টেলেকচুয়াল প্রপার্টি যখন মানে ইনভেস্টমেন্ট, যে রিসার্চে গবেষণায় যখন ইনভেস্টমেন্ট নাই, তখন তো এটা শুধুমাত্র একটা কপি করা প্রোডাক্ট বানানো, মানসম্মত বটেই কিন্তু কপি করা বানানো শুধু। কিন্তু বাংলাদেশের আসলে আমরা ভাবি কি ঘাড়ের উপরে তো একটা মাথা, বাংলাদেশে 18 কোটি মাথা আছে। ভালোভাবে নার্সিং হলে তার মধ্যে কি 18টা মাথাও বেরোতো না যারা পৃথিবীতে একটা নিউ মলিকুল জমা দিতে পারতো? আর নিউ মলিকুলটা মানে গবেষণাটা করার এই কথাটা, এটাকে সাপোর্ট করবে, এইরকম একটা এনভায়রনমেন্ট সাপোর্ট করা দরকার ছিল আসলে ইন্ডাস্ট্রিগুলোর, যারা এই বাজারটা থেকে প্রচুর এই গত 40 বছর ধারাবাহিক মুনাফার মধ্য দিয়ে বিশাল আকার হলো এবং দেশে এক্সপোর্ট করতে পারি আমরা। আর বাংলাদেশে 10টা ভালো মানসম্মত ল্যাবরেটরি নেই, একটা ভালো অ্যানিমেল হাউস নেই। আমরা এবার দেখতে পেলাম যে আমাদের ভ্যাকসিন রিসার্চ আটকে গেল, অ্যানিমেল হাউস নেই বিধায়। তো আমরা বলছি যে এটা ভালো টু কোয়ালিটি অ্যাক্রেডিটেড 10টা ল্যাবরেটরি সাপোর্ট করতে পারলো না বাংলাদেশকে। সো আমরা বলছি, অভিযোগ না কিন্তু এগুলো, আমরা বলছি যে এটা এক্সপেকটেশন যার প্রতি, যে আসলে এই দেশে গবেষণার ওষুধ অর্থনীতির তো প্রধান জায়গাটাই এটা, এবং ওখানে কিন্তু মুনাফাটা ওইখানেই সর্বোচ্চ। আসলে যে বলছেন উনি যে জেনেরিক তা বানানো, জেনেরিকে তো মুনাফার মার্জিন খুব ছোট, বড় মুনাফাটা তো ওইখানেই। অতএব বাংলাদেশের ওষুধ শিল্পের এবং আমরাও যারা এই দেশে ওষুধ বিজ্ঞানের সঙ্গে জড়িত, আমরাও মনে করি আসলে বিজ্ঞানের এই অংশটুকু, গবেষণা অংশটুকু গ্রসলি দীর্ঘদিন নেগলেক্টেড হয়েছে। এবং যেটা বলা হচ্ছে যে সামর্থ্য, এটা আসলে অনেকভাবে ভাগ করা যায় এই সামর্থ্যগুলোকে। মানে এটা প্রি ক্লিনিক্যাল ট্রায়ালের সামর্থ্য একরকম, ক্লিনিক্যাল ট্রায়ালের সামর্থ্য আরেক রকম। এবং সেটা বলছিলাম যে প্রি ক্লিনিক্যাল আজকাল তো আবার কম্পিউটার বেজ, আমি সেই জন্য মাথার কথা বলছিলাম। টোটাল ডিজাইনিংটা এখন আসলে মগজ দিয়ে, এবং এটা টোটালি মানুষ নাই সেখানে অ্যানিমেলও নাই, তার আগেই মগজের ডিজাইনটা আসল। অতএব এই জায়গাগুলোতে আমার ধারণা যে নজর দেওয়া দরকার। আমি আশাও করবো যে বাংলাদেশে যারা যারা বড় লিডিং ইন্ডাস্ট্রিজ তারা অথবা নতুন ইনভেস্টারও আসলে এই সেক্টরগুলোতে আগে আসবেন, যেন এই পুরো মানে ইকোনমিক্সে আসলে একটা রেভলিউশনারি চেঞ্জ আনতে পারে। ইকোনমিক্সটা যেন শুধুমাত্র রেপ্লিকেশনের দিকে না থেকে ইনোভেশনের দিকেও যায় আর কি, তাহলে এটার মধ্যে ভ্যালু অ্যাড হবে।